প্রিয় শিক্ষার্থী, তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি ন্যাশনাল কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে। এখন পাঠ্য বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়। তোমরা তোমাদের বইটি একটু হাতে নাও এবং বইটি খুলে দেখো। আমরা পৃষ্ঠা নাম্বার 5/265 সমস্যা 63 নম্বর নিয়ে আলোচনা করব। যদিও এটা বোর্ড প্রশ্ন, দিনাজপুর বোর্ড 2017। আমরা অঙ্ক আলোচনা করব কত? সমস্যা 63, পৃষ্ঠা নাম্বার 5/265। প্রিয় শিক্ষার্থী, একটু দেখে নাও কি আছে প্রশ্নটা। রোদেলা কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 40,000 শেয়ারে বিভক্ত 4 লাখ টাকার অনুমোদিত মূলধন নিবন্ধিত হয়। 2016 সালের 31শে ডিসেম্বর কোম্পানির রেওয়ামিল নির্মূলক। তোমরা তো জানোই প্রারম্ভিক মজুত পণ্য কোথায় যাবে? বিক্রিত পণ্যের ব্যয়, পণ্য ক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, মজুরি, বিক্রিত পণ্যের ব্যয়, বেতন, পরিচালন ব্যয়। বেতন আছে 10 মাস। 10 মাস যদি থাকে তাহলে 2 মাস কম আছে, 10 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ। ভাড়া, অনাদায়ী পাওনা, পরিচালন ব্যয়, প্রাপ্য হিসাব, চলতি সম্পদ। আয়কর কোথা যাবে মনে আছে তো? সংরক্ষিত আয় বিবরণী বাদের অংশে। ব্যাংক জমা দিতে চলতি সম্পদ, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, সংরক্ষিত আয় বিবরণী বাদের অংশে। ঋণপত্রের অবহার সম্পত্তি পাশে যাবে। 8% বিনিয়োগ। সুনাম স্থায়ী সম্পদ, আগ্রাপত্র স্থায়ী সম্পদ। শেয়ার মূলধন তো শেয়ার মূলধন। 10% ঋণপত্র দীর্ঘমেয়াদী দায়, ঋণের উপর 1 বছরের সুদ ধরবা। পদ হিসাব চলতি দায়, পণ্য বিক্রয়, নির্বিক্রয়, শিক্ষানবিশ চালামি, অপরিচালন আয়। অনাদায়ী পাওনা নদী, অনাদায়ী পাওনা থেকে বাদ। সঞ্চিত তহবিল, সঞ্চিত উদ্ধৃত, রক্ষিত হয় বিগত বছরের নেট লাভ। সমাপনী মজুত পণ্য 2,50,000 টাকা, চলতি সম্পদ এবং বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় বাদ যাবে। সুনামের 1/5 অবলম্বন করতে হবে, সুনাম থেকে বাদ। আগ্রাপত্রের 7% অবচয় ধরব। প্রাপ্য হিসাবের 4,000 টাকা আদায়যোগ্য নয়, প্রাপ্য হিসাব থেকে 4,000 টাকা বাদ দিব, তাই না? অনাদায়ী পাওনা মানে কি? দেনাদারের নিকট থেকে যে টাকাটা আর কখনোই আদায় হবে না, তাকে আমরা কি বলি? অনাদায়ী পাওনা। তাহলে প্রাপ্য হিসাব থেকে 4,000 টাকা বাদ দেওয়ার পরে তারপর সঞ্চিত ধরতে হয় 5%। শেয়ার মূলধনের উপর 10% লভ্যাংশ ঘোষণা করবে, ঘোষণাকৃত লভ্যাংশ। তারপর সঞ্চিত তহবিল 1 লাখ টাকা উন্নীত করতে হবে। সঞ্চিত তহবিল আছে 80,000, তার বৃদ্ধি করতে হবে 1 লাখ এবং পেনশন তহবিল তৈরি করতে হবে কয় হাজার? 30,000। প্রথম প্রশ্ন কি? নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতির পরিমাণ নির্ণয়। প্রিয় শিক্ষার্থী, আমরা ক নম্বরের প্রশ্নে যাচ্ছি। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয়। সমস্যা কত? সমস্যা বইয়ের কত বলছিলাম? 63 নাম্বার, পৃষ্ঠা নাম্বার 5/265। সমস্যা 63। সমস্যা 63 ক। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয়। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয়। প্রিয় শিক্ষার্থী, কোনো সমস্যা হওয়ার কথা না, তাই না? তোমরা কোনো কিছু বুঝতে সমস্যা হলে বা যদি লেখা অস্পষ্ট বোঝা যায় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা অবশ্যই তোমাদের রোলগুলো লিখে দিবে। যারা যারা ক্লাসে অংশগ্রহণ করতেছ, প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে সবার কাছে অনুরোধ রইল, তোমরা অবশ্যই তোমাদের রোলগুলো লিখে দিবে। কি আছে? প্রথম, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয়। তুমি ইচ্ছা করলে এমন করতে পারো, বিবরণ টাকা ঘর ছাড়াও করা যাবে। প্রাপ্য হিসাব। প্রিয় শিক্ষার্থী, দেখো তো প্রাপ্য হিসাব কত আছে? 80,000। সমন্বয়ে বলা আছে প্রাপ্য হিসাবে 4,000 টাকা আদায়যোগ্য নয়, মাইনাস অনাদায়ী পাওনা। কয় হাজার? 4,000। 4,000 বাদ দিলে কত হবে? 76,000। এইটার উপরে সঞ্চিতি কাটতে বসে। অতএব নতুন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই 76,000 উপরে কয় পার্সেন্ট? 5%।
৭৬,০০০ ইন্টু 5%, ৩,৮০০ টাকা। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করো, আমরা যখন বিধি, ধন্যবাদ সুজনামণি, নমস্কার। আচ্ছা মা ভালো আছো না? এখন এখানে কি দেখা যাচ্ছে, প্রাপ্য হিসাব আছে ৮০,০০০। প্রাপ্য হিসাব থেকে অনাদায়ী পাওনা কত বলছে বলো? সমন্বয় দেওয়া আছে ৪,০০০ টাকা। ৮০,০০০ থেকে ৪,০০০ বাদ দেই, কত হচ্ছে? ৭৬,০০০। এই ৭৬,০০০ কয় পার্সেন্ট সুদ ধরতে বলছে? 5%। তুমি ইচ্ছা করলে নতুন অনুযায়ী পাওনা সুদ এট দ্য রেট অফ 5% লিখে দিতে পারো, তবে সেটা না দিলেও কোনো সমস্যা নেই। ৭৬,০০০ 5% ৩৮০০ টাকা। প্রিয় শিক্ষার্থী, 465 রোল, তুমি এখানে আছো? আচ্ছা একটু দেখো বাবা ভালো করে, কোনো সমস্যা থাকলে অবশ্যই প্রশ্ন করবে। তোমাদের এখানে কি দেওয়া আছে? প্রাপ্য হিসাব ৮০,০০০, সমন্বয় দেওয়া আছে প্রাপ্য হিসাবে ৪,০০০ টাকা, আদায়যোগ্য নয়। ৪,০০০ টাকা বাদ দিয়ে দাও। অনাদায়ী পাওনা কি? দেনাদারের নিকট থেকে যে টাকাটা আর কখনোই আদায় করা সম্ভব নয় তাকে বলো অনাদায়ী পাওনা বা অনাদায়ী দেনা। তাহলে ৮০,০০০ থেকে ৪,০০০ বাদ দিলে কত হবে? ৭৬,০০০। সমন্বয়ে বলা আছে নতুন অনাদায়ী পাওনা যদি কয় পার্সেন্ট? 5%। ৭৬,০০০ 5% কত হয়? ৭৬,০০০ 5% করে নাও। কোনো সমস্যা আছে? তোমরা একটু তুলে নিবে। তাহলে আমরা কি পেলাম? প্রাপ্য হিসাব আছে ৮০,০০০, এখান থেকে অনাদায়ী পাওনা আছে ৪,০০০। ৪,০০০ বাদ দেওয়ার পর প্রাপ্য হিসাব কত? ৭৬,০০০। এর উপরে সন্দেহ করতেছি কত পার্সেন্ট? এর উপরে সন্দেহ করতেছি 5%, আদায়যোগ্য নয়। তাহলে 5% এখানে নির্ণয় করে নাও। খ নম্বর প্রশ্নে কি আছে বাবা? কোম্পানির নিট লাভ 2,83,390 টাকা হলে রক্ষিত আয় বিবরণী তৈরি করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা তো সবাই জানো রক্ষিত আয় বিবরণী কোনটা, মানে আমরা যেটা সংরক্ষিত আয় বিবরণী তৈরি করি ওইটাই রক্ষিত আয় বিবরণী। তাহলে ওরা যেটা লেখছে তুমি সেটাই লেখো, সমস্যা কোথায়? খ নম্বরে কোম্পানির নাম রোদেলা লিমিটেড, রোদেলা কোম্পানি লিমিটেড, রোদেলা কোম্পানি লিমিটেড। রক্ষিত আয় বিবরণী, রক্ষিত আয় বিবরণী 2016 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য, সমাপ্ত বছরের জন্য 2016 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। তোমরা অবশ্যই এতদিন বুঝতে পেরেছো যে রক্ষিত আয় বিবরণী বা সংরক্ষিত আয় বিবরণী কীভাবে করবে। বিবরণ টাকা টাকা টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা তো জানি সবাই যে সংরক্ষিত আয় বিবরণীতে প্রথম বিগত বছরের নিট লাভ, এই যে রক্ষিত আয় 1/1/2016 রামিলের ক্রেডিট পাশে একটু তাকিয়ে দেখো, তোমাদের প্রশ্নটা দেওয়া আছে 1,60,000 টাকা। এটাকে লেখো বিগত বছরের নিট লাভ, বিগত বছরের নিট লাভ কত টাকা বাবা? 1,80,000 টাকা, সরি 1,80,000। আর খ নম্বর প্রশ্নে দেওয়া আছে কোম্পানির নিট লাভ 2,83,390। এবার লাগবো চলতি বছরের নিট লাভ, চলতি বছরের নিট লাভ কত দেওয়া আছে? 2,83,390, 2,83,390। আমিও যোগ করে নিচ্ছি, তোমরাও তোমাদের ক্যালকুলেটর একটু যোগ করে নাও। এই দুটো যোগ করার পর কত হয়? এখানে আমরা দেখতে পাচ্ছি 1,80,000, 2,83,390।
এই দুইটা টাকা যোগ করলে হয় 4,63,390। এই দুইটা টাকা যোগ করলে প্রিয় শিক্ষার্থী কী দেখা যাচ্ছে? 4,63,390। লিখে নাও 4,63,390। তোমরা বুঝতেই পারছো যে আমরা প্রথম লাগলাম বিগত বছর নিট লাভ, এরপর লাগলাম চলতি বছর নিট লাভ। বাদ বাদ মানে বিয়োগ। আমরা কি লাগবো? আয়কর 38,000 টাকা। আয়কর লেখো 38,000 টাকা। এরপর তোমরা কোনো কিছু বুঝতে সমস্যা হলে প্রিয় শিক্ষার্থী অবশ্যই প্রশ্ন করবে, কমেন্ট বক্সে লিখবে। অন্তর্বর্তী লভ্যাংশ, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ কত আছে? 60,000 টাকা। একটু বইয়ের তোমাদের যে সমন্বয় আছে, সমন্বয় নম্বর 4 পড়ো। শেয়ার মূলধনের উপর 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। ঘোষণাকৃত লভ্যাংশ বা প্রস্তাবিত লভ্যাংশ। ঘোষণাকৃত লভ্যাংশ, ঘোষণাকৃত লভ্যাংশ। শেয়ার মূলধন আছে কত? 2 লাখ। 2 লাখের উপরে 10% কত হয়? 20,000। আর ওই 4 নম্বর সমন্বয়ে আরেকটা প্রশ্ন আছে, সঞ্চিতি তহবিল উন্নীত করে 1 লাখ তৈরি করতে হবে। আমাদের রেওয়া মিলের সঞ্চিতি তহবিল আছে 80,000। এরপর লেখো সঞ্চিতি তহবিলে স্থানান্তর। সঞ্চিতি তহবিলে স্থানান্তর 1 লাখ তৈরি করতে পারছে, 80,000 আছে, তাহলে নতুন কত? 20,000। বুঝতেই পারছো? তাহলে হয় কত? 1,38,000, তাই না? 1,38,000 টাকা বাদ দিয়ে দিই, মাইনাস 1,38,000, 3,25,390। 3,25,390। এটার নাম কি? উদ্ধৃত্ত। প্রিয় শিক্ষার্থী, আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সবাই একটু খেয়াল করে নাও যে বিগত বছরের নিট লাভ দেওয়া আছে 1,80,000। চলতি বছরের নিট লাভ দেওয়া আছে কত বাবা? 2,83,390। এই দুটো টাকা যোগ করলাম, তাই না? এখান থেকে আমার বাদ যাবে কি? আয়কর। রেওয়া মিলের ডেবিট পাশে আয়কর দেওয়া আছে কত? দেখো একটু তাকাও। রেওয়া মিলের ডেবিট পাশে আয়কর দেওয়া আছে 38,000 টাকা। তাহলে রেওয়া মিলের ডেবিট পাশে যে এন্ট্রিগুলো থাকবে সেগুলো বাদ যাবে, তাই না? অন্তর্বর্তীকালীন লভ্যাংশ কত আছে? 60,000 টাকা। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ লাগলাম 60,000। সমন্বয় আছে শেয়ার মূলধনের উপর 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। শেয়ার মূলধন আছে কত? দেখো তো, তোমাদের প্রশ্নের শেয়ার মূলধন আছে 2 লাখ। 2 লাখের উপরে 10%, 2 লাখ টাকার উপরে 10% 20,000। এবং বলছে সঞ্চিত তহবিল বৃদ্ধি করে 1 লাখ টাকা করো। রেওয়া মিলের সঞ্চিত তহবিল আছে 1 লাখ টাকা, সরি 80,000 টাকা। 80,000 টাকাটাকে বৃদ্ধি করে 1 লাখ করতে বলছে, তাহলে বাড়বে কত? 20,000। তাহলে এগুলোর টোটাল টাকা যোগ করার পর হয় 1,38,000। এই টাকাটা থেকে এই টাকাটা বাদ দাও, 3,25,390। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতেই পারছি আমরা যখন রক্ষিত আয় বিবরণী বা সংরক্ষিত আয় বিবরণী করব, প্রথম লাগবো বিগত বছরের নিট লাভ, এরপর লাগবো চলতি বছরের নিট লাভ, বাদ দেবো কি? আয়কর, বাদ দেবো রেওয়া মিলের ডেবিট পাশে যে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, এবার বাদ দেবো ঘোষণাকৃত লভ্যাংশ। শেয়ার মূলধন আছে 2 লাখ। 2 লাখের উপরে 10% কত হয়? 20,000। আর এটা কি? সঞ্চিত তহবিল স্থানান্তর। রেওয়া মিলে লেখা আছে সঞ্চিত তহবিল বৃদ্ধি করে 1 লাখ টাকা করো। আমার প্রশ্নে দেওয়া আছে যে রেওয়া মিলের ক্রেডিট পাশে দেওয়া আছে সঞ্চিত তহবিল 80,000, তাহলে বৃদ্ধি যদি 1 লাখ করে তাহলে 20,000 বাড়াই দাও। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কি করব? এখন আমরা গ প্রশ্নের উত্তর দিব। 2016 সালে 31 ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থার বিবরণী, মূলধন ও মোট দায়ের পরিমাণ নির্ণয় করো।
প্রিয় শিক্ষার্থী তোমরা একটু তুলে নাও। প্রথম লিখলাম কি বিগত বছর নেট লাভ 1,80,000, চলতি বছরের নেট লাভ 2,83,390, মোট যোগফল 4,63,390, বাদ দেব কি আয়কর 38,000, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ 60,000, ঘোষণাকৃত লভ্যাংশ শেয়ার মূলধন উপর 10% 20,000, আরেকটা কি বাদ দিব সঞ্চিত তহবিল স্থানান্তর। সঞ্চিত তহবিল ছিল কত 1 লাখ, মানে ওরা বলছে মোট হইলো 1 লাখ, তাহলে রেওয়া মিলে দেওয়া আছে কত, রেওয়া মিলে দেওয়া আছে 80,000, 80,000 থেকে যদি 1 লাখ করতে হয় তাহলে বাড়বে কত 20,000, তাহলে এই টোটাল 1,38,000 বাদ দাও, তাহলে এটা থেকে এটা বাদ দাও, তাহলে হলো উদ্ধৃত। এখন আমরা আর্থিক অবস্থার বিবরণী করব, কোন পাশ করব? ওরা বলছে আর্থিক অবস্থার বিবরণী মূলধন ও দায়ের মোট পরিমাণ নির্ণয় করতে বলছে। মূলধন ও দায়ের মোট পরিমাণ আমরা একটু উপরে লিখবো, কারণ আমাদের নাহলে জায়গায় হবে না বাবা, একটু পুরো পৃষ্ঠটাই লাগবে তোমাদের খাতার। গতে কি রোদেলা লিমিটেড, রোদেলা কোম্পানি লিমিটেড। মনে হয় তোমরা দেখতে পাচ্ছ না, আমি একটু তোমাদের দেখার ব্যবস্থা করছি। আমরা পরে টেনে দেবো, অসুবিধা নেই, তোমরা একটু দেখে নাও। রোদেলা কোম্পানি লিমিটেড কী লিখবা? রোদেলা কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী আংশিক, তাই না? আর্থিক অবস্থার বিবরণী আংশিক। আংশিক কেন? মানে আমরা এক পার্ট করবো, তাই না? আর সালটা কত 2016 সালে 31 ডিসেম্বর, এর পুরোটাই লিখে দিই 31শে ডিসেম্বর তারিখের জন্য, ডিসেম্বর তারিখের জন্য। এরপর তো তোমরা ঘর আঁকবা, ঘরটা একটু এঁকে নাও। বিবরণ টাকা টাকা টাকা। প্রিয় শিক্ষার্থী আমরা একটু এখান থেকে মুছে নিচ্ছি। একটু ঘরটা এঁকে নাও। বিবরণ টাকা টাকা টাকা, দেখতে পাচ্ছ তোমরা? তাহলে আমরা এখানে কি দেখছি? রোদেলা কোম্পানি লিমিটেড, রোদেলা কোম্পানি লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী আংশিক 2016 সালের 31শে ডিসেম্বর তারিখের সমাপ্ত তারিখের জন্য। প্রিয় শিক্ষার্থীর সমস্যা হচ্ছে না, তোমরা যেহেতু কোনো কমেন্ট বক্সে কিছু লেখনি, সমস্যা হচ্ছে না। শেয়ার হোল্ডার ইকুইটি ও দায়সমূহ। শেয়ার হোল্ডার ইকুইটি ও দায়সমূহ এখানে লিখি, কারণ আমার জায়গা হবে না তো। শেয়ার হোল্ডার ইকুইটি ও দায়সমূহ। শেয়ার হোল্ডার কী লিখবা? শেয়ার হোল্ডার ইকুইটি, রস্যই কয়টা বলা রসুকর, রস্যই টসকেটি, ইকুইটি ও দায়সমূহ। তাহলে প্রথম কী লিখবা? শেয়ার মূলধন। তোমরা কি মনে আছে শেয়ার মূলধনের প্রথম পার্ট কি? শেয়ার মূলধন, সরি, প্রথম পার্টটা কি মনে আছে? শেয়ার মূলধন। শেয়ার মূলধনের অধীনে কি লিখবা? অনুমোদিত মূলধন। মনে পড়ে? শেয়ার মূলধনের অধীনে কি লিখবা? অনুমোদিত মূলধন। তাহলে লেখো অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধনটা কি দেওয়া আছে? একটু প্রশ্নের মধ্যে তাকাও। প্রতি শেয়ার কত করে? উপরে একদম প্রশ্নের শুরুতে দেওয়া আছে প্রতি শেয়ার 10 টাকা মূল্যের, প্রতি শেয়ার
10 টাকা মূল্যের 40,000 শেয়ার, প্রতি শেয়ার 10 টাকা মূল্যের 40,000 শেয়ার, 4 লাখ। অনুমোদিত মূলধন তার যোগে আসবে না, তাই না? তোমরা তো এটা জানোই, শেয়ার ইস্যুতে করেছো বা আমরা যখন আর্থিক অবস্থায় বিপণী করেছি সেখানেও আলোচনা করেছি। আমরা মনে দেখতে পাচ্ছি, তাই না? আমি একটু তাহলে নামিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। শেয়ার হোল্ডার ইকুইটি ও দায়সমূহ শেয়ার মূলধন। প্রথম হলো অনুমোদিত মূলধন, প্রতি শেয়ার 10 টাকা মূল্যের 40,000 শেয়ার, 4 লাখ টাকা। এরপর লাগবে ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত মূলধন। ইস্যুকৃত বিলিখিত ও আদায়কৃত মূলধন। আদায়কৃত মূলধন। কি লাগবো? ইস্যু, বিলি, আদায় একসাথে লিখে দিচ্ছি, তাই না? প্রতি শেয়ার 10 টাকা মূল্যের 20,000 শেয়ার, প্রতি শেয়ার 10 টাকা মূল্যে 20,000 শেয়ার, 2 লাখ। এই ইস্যুকৃত বিলিকৃত আদায়কৃত মূলধনটা আমাদের যোগে আসবে, তাই না? তাহলে যেটা আদায় করে ফেলছি সেটা যোগে আসবে। তাহলে আমরা কি লিখলাম? প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু তুলে নাও সাথে সাথে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ইস্যুকৃত বিলিকৃত আদায়কৃত মূলধন, প্রতি শেয়ার 10 টাকা মূল্যে 20,000 শেয়ার, হলো কত? 2 লাখ। ঠিক আছে সবাই? এরপর আমাদের আছে কি? বইয়ের মধ্যে তাকাই, সঞ্চিতি উদ্ধৃত্ত। সঞ্চিতি, মূল পয়েন্ট মনে আছে? সঞ্চিতি ও উদ্ধৃত্ত। সঞ্চিতি ও উদ্ধৃত্ত। প্রথম লেখি সংরক্ষিত আয়ের উদ্ধৃত্ত। সংরক্ষিত আয়ের উদ্ধৃত্ত। তোমরা একটু নিচে লাগবে, কারণ আমার জায়গা কম, তো যার কারণে আমার এখানে লিখতে হয়েছে। সংরক্ষিত আয়ের উদ্ধৃত্ত আমাদের খ নাম্বারের উত্তরটা কত বেরোছিল বলো তো? 3,25,390, তাই না? 3,25,390। কোনো সমস্যা আছে? আমরা কি করলাম প্রিয় শিক্ষার্থী? আমরা এখানে দেখতে পাচ্ছি যে সঞ্চিত উদ্ধৃত্তের মধ্যে কি লিখলাম? প্রথম সংরক্ষিত আয়ের উদ্ধৃত্ত 3,25,390। ঠিক আছে তো? কোনো সমস্যা? এরপর লাগবে সঞ্চিতি তহবিল। সঞ্চিতি তহবিল রেওয়া মিলে ক্রেডিট পাশে কত আছে দেখো তো একটু? 80,000 যোগ নতুন স্থানান্তর। নতুন স্থানান্তর ওই টোটাল কত করতে বলছিল? 1 লাখ। 1 লাখ করতে কত লাগবে বলো তো? 20,000। তাহলে 1 লাখ হইল কত? 4,25,390। 4,25,390। প্রিয় শিক্ষার্থী, কোনো সমস্যা হওয়ার কথা না। যে আমরা এখানে কি দেখছি? যারা তোমরা ক্লাসে অংশগ্রহণ করেছো তাদের সবার কাছে আমার অনুরোধ রইল, সবাই একটু রোলটা লিখে দাও, রোলটা লিখে দাও। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা প্রথম দেখতে পাচ্ছি যে সঞ্চিতি উদ্ধৃতের মধ্যে কি আছে? সংরক্ষিত আয়ের উদ্ধৃত আছে 3,25,390। এরপর আমাদের আছে সঞ্চিতি তহবিল 80,000, এর সাথে নতুন সঞ্চিতি যোগ করলাম কত? 20,000, মোট কত? 1 লাখ। টোটাল হলো 4,25,000। শিক্ষার্থী, এরপর আমাদের আছে কি? দীর্ঘমেয়াদী দায় আছে না? দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে দেখো তো কি আছে? রেওয়া মিলে ক্রেডিট পাশে কী দেওয়া আছে? 10% ঋণপত্র। 10% ঋণপত্র। 10% ঋণপত্র বাবা কত দেওয়া আছে? 1 লাখ। সরাসরি একটা তো। এবার লাগো চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। ভবিষ্যৎ ব্যবস্থা। চলতি দায় ভবিষ্যৎ ব্যবস্থার মধ্যে আছে পদ হিসাব 40,000,
পদ হিসাব 40,000 টাকা, ঋণপত্রের সুদ 10%, তো ঋণপত্রের সুদ 10% কত হয় বলো তো? 1 লাখের 10% কত হয়? 10,000 না? এবার বকেয়া বেতন, ওই যে 2 মাস বকেয়া বেতন, বকেয়া বেতন কত ছিল? 4 দুগুণে 8,000। এরপর কি আছে আমাদের? ওই যে সমন্বয় ছিল, দেখো ঘোষণাকৃত লভ্যাংশ 20,000, ঘোষণাকৃত লভ্যাংশ ছিল 20,000। আর একটা এন্ট্রি আছে পেনশন তহবিল। পেনশন তহবিল কত দেখো তো? 30,000 না? পেনশন তহবিল $30,000। এই এন্ট্রিগুলো যোগ করে দিই না? 40, 50, 50, 50, 1 লাখ, 1,08,000। আর নেই, এগুলো যোগ করে দিব। আমরা একটু উপরে দাগটা দেই, কারণ টাকাটা যোগ করতে হবে তো। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু দেখে নাও তোমরা কী কী পাচ্ছ। পদ হিসাব পাচ্ছ 40,000, ঋণপত্রের সুদ 10,000, বকেয়া বেতন 8,000, ঘোষণাকৃত লভ্যাংশ আছে 20,000, আর পেনশন তহবিল আছে 30,000। মোট যোগ করলে কত হয়? 1,08,000। এখন আমরা সব টাকাগুলো যোগ করে দেখি কত হয় না? 2 লাখ, তারপর কত? 4,25,390, আর 2,08,000। একবার দুইটা যোগ করে নিয়েছি, 8,33,390, তাই না? 8,33,390, 8,33,390। প্রিয় শিক্ষার্থী, তোমরা তাহলে বুঝতেই পারছো যে আমরা কি করছিলাম, যে আমরা দায় পাশে কি করব? শুধু মূলধন ও দায়ের পাশ করতে বলছে। মূলধন ও দায়ের পাশে আমরা কি কি লিখলাম দেখো তো? প্রথম লিখছিলাম কি? শেয়ার হোল্ডার ইকুইটি ও দায়সমূহ। এর মধ্যে আমাদের কি কি ছিল? শেয়ার হোল্ডার ইকুইটি দায়সমূহের মধ্যে আমাদের প্রথম ছিল কি? অনুমোদিত মূলধন, শেয়ার মূলধন। শেয়ার মূলধনের মধ্যে আছে অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন আছে প্রতি শেয়ার 10 টাকা মূল্যের 40,000 শেয়ার, তাহলে হলো কত? 4 লাখ। ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত মূলধন প্রতি শেয়ার 10 টাকা মূল্যে কত শেয়ার? 20,000 শেয়ার, হয় কত? 2 লাখ। সঞ্চিতি উদ্ধৃত, তাহলে সঞ্চিতি উদ্ধৃতের মধ্যে বাবা কী কী আসবে বলো তো? সংরক্ষিত আর উদ্ধৃত কত আছে? আমরা খ নাম্বারে পেয়েছিলাম কত? যে 3,25,390, আর সঞ্চিতি তহবিল 80,000 যোগ নতুন সঞ্চিতি কত? 20,000, মোট কত বাবা? 1 লাখ। মোট কত? 4,25,390। দীর্ঘমেয়াদী দায় 10% ঋণপত্র কত আছে? 1 লাখ না? এরপর শেষে কি? চলতি দায় ভবিষ্যৎ ব্যবস্থা। কাকে কাকে দেখছি? চলতি দায় ভবিষ্যৎ ব্যবস্থার মধ্যে দেখা যাচ্ছে পদ হিসাব 40,000, ঋণপত্রের সুদ 10,000, বকেয়া বেতন আছে 8,000, ঘোষণাকৃত লভ্যাংশ 80,000, 20,000, এবং পেনশন তহবিল সমন্বয় দেওয়া আছে 30,000। মোট কত? 1,08,000। সব যোগ করলে কত হয়? 8,33,390। প্রিয় শিক্ষার্থী, আমরা আর্থিক অবস্থার বিবরণী এ পর্যন্তই করাবো। আমরা আগামী ক্লাসে, আগামী শনিবার থেকে আমার নতুন চ্যাপ্টার শুরু হবে। আমরা নতুন চ্যাপ্টার করব এবং সেদিন যে আমরা নতুন কিছু জানবো এটার অপেক্ষা থাকবো। আজকের এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।